এই মুর্শিদাবাদ জেলার রবিনহুড বলা হয় অধীর চৌধুরীকে, অধীর চৌধুরীর কি হবে বলুন তো? অধীর চৌধুরী অত্যন্ত টাফ লড়াইয়ের মধ্যে আছে। আমাকে যদি বলেন প্রেডিকশন করতে, তাহলে দাদার খারাপ লাগলেও আমি আজকের দিনে যে প্রেডিকশন আপনাকে এখনো আর 24 ঘন্টাও সময় নেই, কারণ কালকে সকাল 10টার মধ্যেই 9টার মধ্যে 8টার মধ্যে ইডি ভোট শুরু হবে, তারপরে 9টার মধ্যে মূল যে ইভিএম মেশিন খোলা হবে। তার মানে 10:30 11টার মধ্যে মানে কি ট্রেন সেটা সবার কাছে চলে আসবে। তো আমি আপনাকে প্রেডিকশন করছি যে দাদা, আমার খারাপ লাগছে বলতে, তবুও বলছি, যেখানে লাস্ট মুহূর্তে বহরমপুরের সচেতন নাগরিক বুদ্ধিজীবী মানুষ তারা ভেবে নিয়েছে যে 2021-এ বিজেপিকে ভোট দিয়েছিলাম, তারা 77-তে আটকে গেছিল। এবার তাদের বহরমপুরের মানুষের ধারণা যে বিজেপি যেভাবেই হোক ক্ষমতায় চলে আসতে পারে, এই ধরনের তাদের একটা ধারণা। সেই ধারণা থেকে অধীরদাকেও তারা ভালো করে চিনল না, বা অধীরদা যে 5বারের সাংসদ আর 3.5 বছরের নবগ্রামের 96 থেকে 99 এমএলএ প্রথম, তারপরে 5বারের সাংসদ। 2024-এও অধীরদা বহরমপুরের আগেই ছিল কিছুটা ভোটেও, বিজেপির সেকেন্ড ছিল ডক্টর নির্মল সাহা, অধীরদা 7,000 ভোটে আগেই ছিল। সেই তুলনায় তো অধীরদা জিতা উচিত, কিন্তু আমার প্রেডিকশনে অধীরদা জিতছে না, অধীরদা হারছে, এখানে বিজেপি উইনিং হচ্ছে। আপনার প্রেডিকশনে গোটা রাজ্যে কি হতে চলেছে? আমার প্রেডিকশনে আমি এইটুকু বলছি, আমি যদি ভুল না হই কালকে মিলিয়ে নেবেন, বিজেপি ক্ষমতায় মানে 148-এর ধারে কাছে যেতে পারবে না। হাইয়েস্ট বিজেপি সিট পেতে পারে 130, তার টপকাবে না। আর তৃণমূল সর্বনিম্ন 95, সর্বোচ্চ 110 থেকে 115। তারপরে কি হবে? তারপরে তো খেলা শুরু হবে। আর এত শর্ট টাইমে সরকারের শপথ নেওয়াটা খুব টাফ হয়ে যাবে, কারণ গভর্নরের কাছে 6 তারিখের মধ্যে 148-এর তালিকা কোনো রাজনৈতিক দল দিতে পারবে কিনা, এটা একটা সংকট তৈরি হবে, যেটা গভর্নরকে হয়তো সুপারিশও করতে হতে পারে যে 1 মাসের জন্য হলেও বিধানসভা জি রেখে রাষ্ট্রপতি শাসন হবে। তাতে সংখ্যা যারা 148-এ পৌঁছাতে পারবে তারা তখন সময় মতো গভর্নর, তাদের চিফ মিনিস্টার। এবার হুমায়ুন কবির তারপরে কোন দলে খেলবেন? হুমায়ুন কবির নিজের দল খুলেছে, তো আর কোনো দলে খেলার প্রশ্নই আসে না। হুমায়ুন কবির এই বয়সে এসে যখন নিজেই একটা দলের সর্বময় কর্তা, তখন এই খেলা শুরু হলো। এত বিধানসভা দিয়ে শুরু হলো, এরপরে পঞ্চায়েতে অল আউট খেলবো গোটা রাজ্যে, তারপরে পৌরসভা ভোট যখন আসবে পৌরসভাতেও লড়বো। এই যে সরকার তো কেউ করতে পারছে না, সেই মুহূর্তে হুমায়ুন কবিরের সমর্থন কোন দিকে যাবে? হুমায়ুন কবির কোনো কাউকে সমর্থন করবে না, শুধু দেখবে যে কার কত খেলা। আর যে তৃণমূল বিজেপিকে ভাঙিয়ে নিয়েছে, সেই তৃণমূলের এমএলএরা, নবনির্বাচিত বিধায়করা বিজেপির কাছে কিভাবে আত্মসমর্পণ করে, সেই সময়টা দেখার জন্য হুমায়ুন কবির অপেক্ষা। হুমায়ুন কবিরের কোনো আক্ষেপ আছে? এই তো নির্বাচন হয়ে গেল, কালকে রেজাল্ট, কিছু আক্ষেপ থেকে গেছে মনের মধ্যে? একটাই আক্ষেপ, যে মমতা বন্দ্যোপাধ্যায় হুমায়ুন কবিরকে চিনতে পারল না। 4 ডিসেম্বর মুর্শিদাবাদে, 3রা ডিসেম্বর রাত্রিতে মুর্শিদাবাদের সার্কিট হাউসে বসে যেভাবে এখানকার ভূঁইফোর নেতা অপূর্ব সরকার, আবু তাহের খান, যাকে টিকিট দেয়নি মোহাম্মদ আলী, বেলডাঙ্গার যাকে টিকিট দেয়নি হাসানুজ্জামান, তাদের পরামর্শ শুনে একটা বিচক্ষণ ব্যক্তি হুমায়ুন কবিরকে প্রেডিকশন করতে পারেনি। আজকে হুমায়ুন কবির গোটা রাজ্যে তৃণমূলকে ক্ষমতার জায়গায় আর পৌঁছাতে দেয়নি। এটাই হুমায়ুন কবিরের মানে স্বস্তি বলেন, জয় বলেন, আত্মবিশ্বাস বলেন, বা নীতিগতভাবে মমতা ব্যানার্জিকে একটা উপযুক্ত শিক্ষা দেওয়া, এটা আমি গর্ববোধ করছি। হুমায়ুন কবির যদি তৃণমূলে থাকতেন, এই নির্বাচনটা হতো, তাহলে অঙ্কটা কেমন হতো? অঙ্ক পুরো আবার মেজরিটি পেত, হয়তো 200 পেত না, কিন্তু 170-75 পেত। একা হুমায়ুন কবিরই খেলে দিত।
যে মুসলিম সম্প্রদায়ের ভোটে তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে, হুমায়ুন কবিরকে বলা হলো বি টিম, ভোট কাটুয়া। হুমায়ুন কবির যে ভোট কাটুয়া না, হুমায়ুন কবির যে ক্যাপ্টেনশিপ করে, এ টিমের ক্যাপ্টেনশিপ করে, কোনো বি টিমের করে না, সেটা কালকে সারা দিনে দুপুর গড়ালেই প্রমাণ হয়ে যাবে।